হ্যালো, আপনারা দেখছেন এক্সপ্রেস খবর, সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এক্সপ্রেস খবর ব্রট ইউ বাই এসপিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। রাজ্যের 20তম জেলার সূচনা সরকারিভাবে আলিপুরদুয়ারকে জেলার স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক তছরূপের অভিযোগে 30শে জুন পর্যন্ত ইডির হেফাজতে নির্দেশ শান্তনু ঘোষকে। মিছিল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন তৃণমূলের এক যুব নেতা। চাপা উত্তেজনা দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পানপুকুরে। অভিযোগে তীর সিপিএম এর দিকে। নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হলেন আরেক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম রঘুনাথ চ্যাটার্জি। অবশেষে প্রতীক্ষিত বর্ষা এলো রাজ্যে। বর্ষার প্রথম বৃষ্টিতেই ভাসল হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে মেসি ম্যাজিক অব্যাহত। নাইজেরিয়াকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠল আর্জেন্টিনা। ইকুয়েডরের সঙ্গে গোল শূন্যে ড্র করে গ্রুপের লড়াই শেষ করল ফ্রান্স। ড্র করে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইকুয়েডর। আসছে বিস্তারিত খবরে। বিশ্বকাপে মেসি ম্যাজিক অব্যাহত। বসনিয়া ইরানের পর নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে জাত চেনালেন লিওনেল মেসি। নাইজেরিয়াকে 3-2 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠল আর্জেন্টিনা এবং সেই সঙ্গে সমালোচকদের সমস্ত প্রশ্ন ছুড়ে ফেললেন স্টেডিয়ামের বাইরে। নকআউটের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল দু দলের। এদিন ড্র করলেই শেষ 16ই নিশ্চিত ছিল দু দলের কাছে। কিন্তু দুটো দলকে দেখে একবারও মনে হয়নি নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমেছে তারা। খেলার তখন মাত্র 3 মিনিট পেরিয়েছে। সারা বিশ্বে প্রত্যাশা রেখে মেসির পা থেকে এলো প্রথম গোল। সারা স্টেডিয়াম তখন মেসি ওয়েভে আক্রান্ত, কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যে স্টেডিয়াম নিশ্চুপ। মুসার দুরন্ত কাউন্টার অ্যাটাকে সমতা ফেরালো নাইজেরিয়া। এরপর আর্জেন্টিনার কাছে একাধিক গোলের সুযোগ এলেও নাইজেরিয়ার জালে বল জড়াতে পারেননি কেউ। তবে তখনও দর্শকদের জন্য অপেক্ষা করছিল মেসি ম্যাজিক। প্রথমার্ধে খেলা শেষের 2 মিনিট আগে ইনজুরি টাইমে ফ্রি কিক থেকে অসাধারণ গোল করলেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি নাইজেরিয়া। খেলার শুরুতেই সেই মুসার গোলে সমতা ফেরায় নাইজেরিয়া, কিন্তু 50 মিনিটের মাথায় মেসির দেওয়া পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন এম রোজা। এরপর আর গোল শোধ করতে পারেনি নাইজেরিয়া। 3-2 গোলে হেরেও দুটো ম্যাচের জয়ে সুবোধ আর্জেন্টিনার সঙ্গে শেষ 16য় পৌঁছালো তারা। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে পিছু হটল কেন্দ্রীয় সরকার। আগামী 3 মাসের মধ্যে বাড়বে না রান্নার গ্যাসের দাম। বুধবার বৈঠকের পর জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কয়েকদিন আগেই পেট্রোলিয়াম মন্ত্রক থেকে প্রতি মাসে রান্নার গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার পিছু 5 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বৈঠক বসেন পেট্রোলিয়াম মন্ত্রী। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 3 মাস রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হবে। শিক্ষামূলক ভ্রমণে গিয়ে 24 জন ইঞ্জিনিয়ারিং ছাত্র তলিয়ে যাওয়ার ঘটনায় মৃত পরিবারের পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল হিমাচল প্রদেশ হাইকোর্টের। বুধবার মুখ্য বিচারক মনসুর আহমদ মীর এবং তারলোক সিং চৌহানের ডিভিশন বেঞ্চের রায় দেয়। লার্জি জলবিদ্যুৎ প্রকল্পে নামে অভিযোগ থাকায় তার মালিক এবং ভিএনআর ভিকনা জ্যোতি কলেজকে ক্ষতিপূরণের ওই টাকা দেওয়াই নির্দেশ দিয়েছে আদালত। তবে বিচারক এও জানিয়েছিলেন, আমরা জানি মৃতদের পরিবারে যা হারিয়েছেন তার বিকল্প ক্ষতিপূরণ হতে পারে না, তবুও কিছুটা সান্ত্বনা দিতেই আদালত এই নির্দেশ দিয়েছে। তবে লার্জি জলবিদ্যুৎ প্রকল্প এবং হায়দ্রাবাদ ইঞ্জিনিয়ারিং কলেজের নামে যে অবহেলা ও উদাসীনতার অভিযোগ দায়ের করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। মামলার পরবর্তী শুনানির দিন আগামী 9 জুলাই ধার্য করেছে হিমাচল প্রদেশের হাইকোর্ট।
রাজ্যের 20তম জেলার সূচনা হলো বুধবার। সরকারিভাবে আলিপুরদুয়ারকে জেলায় স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, বীরপাড়া, জয়গা, শামুকতলা সহ 8টি ব্লক নিয়ে তৈরি হলো আলিপুরদুয়ার জেলা। প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সহ প্রশাসনিক কর্তাদের উপস্থিতির মাধ্যমে এই স্বীকৃতি দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসনিক কাজকর্মের গতি আনতে এবং এলাকাবাসীর সুবিধার জন্যই জলপাইগুড়িকে ভাগ করে আলিপুরদুয়ারকে পৃথক জেলার মর্যাদা দেওয়া হলো। প্রথম দিন থেকেই নতুন জেলার কাজ শুরু করার কথাও জানান তিনি। জেলা শাসক হিসেবে অ্যানিয়াস ডেজ এবং পুলিশ সুপার হিসেবে অনুপ জসওয়ালকে নিয়োগ করেছেন তিনি। এমনকি জেলা সূচনার দিন থেকেই আলিপুরদুয়ারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন তিনি। যদিও এই মুহূর্তে জেলার নতুন কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা সম্ভব হয়নি, তবে পুরনো প্রশাসনিক ভবনেই আপাতত প্রশাসনিক কাজকর্ম চলবে বলে জানান মুখ্যমন্ত্রী। গত 20 জুন শুক্রবার বিধানসভায় আলিপুরদুয়ারকে পৃথক জেলা করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন সমস্ত রাজনৈতিক দল। সেই মতো মুখ্যমন্ত্রীর ঘোষণার 5 দিন পর বুধবার সরকারিভাবে নতুন জেলার স্বীকৃতি পেল আলিপুরদুয়ার। উৎসবে মেতেছেন নতুন জেলার বাসিন্দারা। আজকের এই ঐতিহাসিক দিনে নতুন করে জন্ম এলো আলিপুরদুয়ার জেলা। আজকের এই ঐতিহাসিক দিন আমরা চিরকাল স্মরণ রাখবো, মনে রাখবো। ইতিহাসের মণিকোঠায় চিরস্মরণীয়, চিরবরণীয় হয়ে থাকবে। কবে শুরু হয়েছিল সেই ডুয়ার্স? একসময় ভুটানের দরজা বলা হতো। কতদিন আগে, স্বাধীনতার প্রায় 90-95 বছর আগে একটা জেলার জন্ম হলো, একটা অ্যাডমিনিস্ট্রেশন নতুন করে প্রমোশন পেল, জেলার মানুষ সম্মান পেল। আলিপুরদুয়ার নতুন ডিএমএ জেলা শাসকও আজকে থেকে দায়িত্ব নিলেন এবং এসপি হিসেবে দায়িত্ব নিলেন অনুপকে নিয়ে আসা হয়েছে কুচবিহার থেকে। ও আগে জেলায় কাজ করে গেছে, সব তৈরি করবে, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দায়িত্ব নিল এসপি। এছাড়াও এরা হচ্ছে আলিপুরদুয়ারের দায়িত্ব, আর এরা দেখুন জলপাইগুড়ির দায়িত্ব। কি সুন্দর মিলে গেছে অঙ্কটা দেখুন। জেলা সূচনার দিন থেকেই আলিপুরদুয়ারকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিষ্টি জেলার একদিকে যেমন সবুজ, একদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স, কি নেই এখানে? দেশের সেরা হোক এখানকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি। এটা কিন্তু ভীষণ মিষ্টি জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মনে রাখবেন গাছের রং সবুজ, সবুজের মধ্যে কত সবুজ, পুরো কালারফুল। এবং একদিকে বন, একদিকে অরণ্য, একদিকে সবুজ, একদিকে শিশু সাথী, অন্যদিকে তরাই, অন্যদিকে ডুয়ার্স, অন্যদিকে সংকোষ নদী, কখনো বা আমার তিস্তা নদী, কখনো বা তোরসা নদী, কখনো বা রায়ডাক নদী, সব একেবারে মিলেমিশে জেলাটাকে আরো প্রাণবন্ত, আরো সমৃদ্ধশালী, আরো সুন্দর করে গড়ে তুলবে। আমরা চাই এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের 1 নম্বর ইন্ডাস্ট্রিতে পরিণত হোক। এখানে গড়ে উঠবে নতুন পর্যটন মানচিত্র, বাড়বে বাণিজ্য, বাড়বে কর্মসংস্থান। আর্থিক তছরূপের অভিযোগ 30শে জুন পর্যন্ত ইডির হেফাজতের নির্দেশ শান্তনু ঘোষকে। বুধবার তাকে নগর দায়রা আদালতে তোলা হলে বিচারক মোহাম্মদ মুমতাজ খান ইডি হেফাজতের নির্দেশ দেন। এদিন মামলার শুরুতেই ইডি হেফাজতের তীব্র বিরোধিতা করেন শান্তনু ঘোষের আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য ও অর্ণব দত্ত। তবে শেষ পর্যন্ত ইডির আবেদন সাড়া দিয়ে শান্তনু ঘোষকে 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। মিছিল থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রাখিবুল মোল্লা নামে তৃণমূলের এক যুবক নেতা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পানপুকুরের মোড়ের কাছে। মঙ্গলবার হাজরায় যুব তৃণমূলের মিছিলে যোগ দিতে যান এই যুব নেতা। বাইকে করে ফেরার সময় কিছু দুষ্কৃতী তার পথে আটকে জঙ্গলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকার শুনে স্থানীয়রা এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। ঘটনায় অভিযোগে তীর উঠেছে সিপিএমের দিকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে যুব তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে তাদের অ্যারেস্ট করে
দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করেছি। যারা এর সাথে যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করে এলাকার শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আবেদন করেছি। এরপরে আমরা যদি পুলিশ অবিলম্বে না অ্যারেস্ট করে তাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। নদিয়ার শান্তিপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার হলেন আর এক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম রঘুনাথ চ্যাটার্জি। তিনি শান্তিপুরে পঞ্চায়েতের তৃণমূল সদস্য। গত 20 তারিখ শান্তিপুরের ফুলিয়াতে খুন হন তৃণমূল নেতা রঞ্জিত গায়েন। তাকে প্রথম গুলি ও পরে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ তৃণমূল সদস্য রঘুনাথ চ্যাটার্জিকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সময় একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। IQ City, intelligent living, high thinking. ফিরে এলাম বিরতির পর। সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে ভারত এলেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহানির্দেশক মোহাম্মদ রাতিফুল হায়দার সহ মোট 17 জনের একটি প্রতিনিধি দল। কোচবিহারের চ্যাংরাবান্ধ সীমান্ত দিয়ে ভারতের আসার পর অতিরিক্ত মহানির্দেশক গার্ড অফ অনার দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 104 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। দুই দেশের সীমান্তে কাটা তারের বেড়ার কাজ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এদিন আলোচিত হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে বৈঠকে যোগ দেন জলপাইগুড়ির সেক্টর ডিআইজি গজেন্দ্র সিং, 104 নম্বর ব্যাটালিয়নের বিজেন্দ্র সিং সহ অন্যান্য আধিকারিকরা। নদিয়া জেলায় এবার আদিবাসীদের জন্য পৃথক উন্নয়নের পর্ষদের দাবিতে আন্দোলনে নামল তপশিলি জাতি ও আদিবাসী সমাজ কল্যাণ সমিতি। জাতিগত পরিচয়পত্র, রেশন কার্ড সহ বিভিন্ন এলাকায় তাদের উপযুক্ত ব্যবস্থান, স্বাস্থ্যকেন্দ্র, বার্ধক্য ভাতার মতো 17 দফা দাবিতে বুধবার কৃষ্ণনগরে জেলা শাসকের কাছে ডেপুটেশন দেন সমিতির সদস্যরা। প্রতিটি সরকার দফতরে বিরসা মুন্ডার ছবি রাখার দাবি জানিয়েছেন তারা। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার কথাও জানিয়েছেন সমিতির রাজ্য সভাপতি অমল মণ্ডল। চিকিৎসা স্বার্থে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে বর্ধমান মেডিকেল কলেজ। বুধবার প্রশিক্ষণের মাধ্যমে মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের হাতে কলমে শেখানো হয় টেলিমেডিসিন ব্যবস্থা, যেখানে উপস্থিত ছিলেন লন্ডন মেডিকেল কলেজের প্রফেসর উদয়চন্দ্র ঘোষাল। কোনো জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ পেতে চালু করা হচ্ছে টেলিমেডিসিন ব্যবস্থা, যার সুফল পেতে চলেছে রোগীর পরিবারেরা বলে জানান বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল মঞ্জুশ্রী রায়। টেলিমেডিসিনের একটা বিশাল ইমপ্লিকেশন কিন্তু পেশেন্ট রিলেটেড। এটা যদি আমার সাধারণ লোক ঠিকভাবে জানে তাহলে এটা অনেক ভালো রেজাল্ট আমরা পেতে পারি। যে আমাদের যদি টেলিমেডিসিন ডিপার্টমেন্টটা ভালো করে আমরা ডেভেলপ করাতে পারি, এটা বর্ধমানের জন্য একটা নতুন সুযোগ তৈরি করে দেবে। অবশেষে প্রতীক্ষিত বর্ষা এলো রাজ্যে। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই ভাসল হাওড়া, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল। নিনোর প্রভাব কাটিয়ে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়েছে এবং তার জেরে এই বৃষ্টি বলে হাওয়া অফিসের সূত্রে খবর। বুধবার সকালের দিকে রোদের তেজ বেশ চড়াই ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়ার পরিবর্তে কমতে থাকে। তারপর 11:30 নাগাদ আকাশে ঘন কালো মেঘ করে ঝেঁপে বৃষ্টি নামে, তার সঙ্গে চলে মেঘের কড়কড়ানি। যদিও সমস্ত জায়গায় একসঙ্গে বৃষ্টি নামেনি, তবে রাজ্যের সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এই বৃষ্টি বলে আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়। এখনই বৃষ্টি নামবে এমনটা কথা ছিল না। রাজ্যের পুরোদমে বর্ষা আসতে এখনও 3-4 দিন বাকি বলে আলিপুর আবহাওয়া দফতরে জানিয়েছিল, কিন্তু সেই পূর্বাভাস অমান্য করেই
এতদিন প্রতীক্ষিত বৃষ্টি এলো শহরে, কিন্তু এই বৃষ্টিতে যতটা না স্বস্তি হলো তার থেকে ভোগান্তি হলো 4 গুণ। অতিবৃষ্টি জলে জমে গিয়েছে হাওড়া কলকাতার নিচু এলাকাগুলিতে। রাস্তায় জল জমে যাওয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে যানজট দেখা দিয়েছে। এমনকি হাওড়ার টিকিয়াপাড়া দাসনগর স্টেশন এবং কারশেডেও জল দাঁড়িয়ে গিয়েছে। থমকে গিয়েছে বহু ট্রেন। বর্ষার প্রথম বৃষ্টিতেই যদি শহরের এই হাল হয়, তাহলে আগামী দিনে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় শহরবাসী। এক্সপ্রেস খবর আপাতত এই পর্যন্ত। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।